নবম শ্রেণীর বাংলা ক্লাসে আজ আমরা পড়ব শব্দ ও পদ। তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের তৃতীয় অধ্যায় শব্দ ও পদ এর প্রথম পর্যায়ের আলোচনা আমরা করব। শব্দ ও পদ শুরু করার সূচনাতেই আমাদের জেনে নিতে হবে শব্দ কাকে বলে। অর্থবোধক ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে শব্দ বা ওয়ার্ড বলা হয়। একটিমাত্র ধ্বনি যদি অর্থ বা ভাব প্রকাশ করে তাহলে সেটিকেও একটি শব্দ বলা হবে। যেমন অ, তাই নাকি, এ, এখানে কেন। তাহলে অ বা এগুলো সবই শব্দ, যদিও এটি একটি ধ্বনি। এই অধ্যায়ে আমরা বিশেষভাবে জেনে নেব শব্দের শ্রেণীবিভাগ এবং শব্দ কখন পদ হয় আর সেই পদের প্রকারভেদ। অনেক ছোটবেলা থেকে তোমরা পদের প্রকারভেদ করছো, কিন্তু নবম শ্রেণীতে আমরা আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেব শব্দের শ্রেণীবিভাগ সম্পর্কে। শব্দের গঠন এবং তার অর্থ এই দুটি বিষয়ের ভিত্তিতে শব্দকে প্রধানত দুভাগে ভাগ করা হয়। তাহলে এই শব্দের যে শ্রেণীবিভাগ আমরা করব তার দুটি মূল ভিত্তি, এক হলো গঠন, আরেক হলো অর্থ। গঠনমূলক শ্রেণীবিভাগ এবং অর্থমূলক শ্রেণীবিভাগ। শুরুতেই আমরা জেনে নেব শব্দের গঠনমূলক শ্রেণীবিভাগ সম্পর্কে। শব্দ কিভাবে তৈরি হয় সেদিকে লক্ষ্য রেখেই শব্দের গঠনমূলক শ্রেণীবিভাগ করা হয়। তার মানে শব্দের গঠনগত বৈশিষ্ট্য অনুযায়ী শব্দের গঠনমূলক শ্রেণীবিভাগ করা হয়। এই হিসেবে শব্দ প্রধানত দুটি ভাগ, সিদ্ধ শব্দ বা স্বয়ংসিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ। তিনটে নামই আমাদের মনে রাখতে হবে। কোনো একটি নাম বলে অন্য আরেকটি নাম চাওয়া হতে পারে। এই ধরনের শব্দকে বিশ্লেষণ করলে অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ পাওয়া যায়। যেমন নাক, ডিম, সাত, মা, তিল, এগুলি সবই শব্দ, এদের নিজস্ব অর্থ আছে। কিন্তু এগুলোকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে শুধুমাত্র কতগুলি অর্থহীন ধ্বনি পাবো। তার মানে ধ্বনি বিশ্লেষণ হিসেবে আমরা কয়েকটা ধ্বনি পাবো, কিন্তু কোনো অর্থ এর বজায় থাকবে না সেক্ষেত্রে। তাই এই ধরনের শব্দকে আমরা বিশ্লেষণ করতে পারি না ধরলেই চলে। তাই এই ধরনের শব্দ যাকে বিশ্লেষণ করা যায় না তাকেই বলছি মৌলিক শব্দ বা সিদ্ধ শব্দ বা স্বয়ংসিদ্ধ শব্দ। শব্দের গঠনমূলক শ্রেণীবিভাগের পরবর্তী শব্দ হচ্ছে সাধিত শব্দ। আমরা যা পড়লাম মৌলিক শব্দ, সাধিত শব্দ ঠিক তার বিপরীত। এই ধরনের শব্দের বিশ্লেষণ করলে অর্থযুক্ত ধ্বনিগুচ্ছ পাওয়া যায়। সাধিত শব্দ আবার দু রকমের হয়ে থাকে, সমস্ত শব্দ বা সমাসবদ্ধ শব্দ এবং প্রত্যয়ান্ত শব্দ বা প্রত্যয়যুক্ত শব্দ। তাহলে মৌলিক শব্দকে ভাঙা যায় না, কিন্তু সাধিত শব্দকে ভাঙা যায়। সাধিত শব্দের প্রথম ভাগ হচ্ছে সমাসবদ্ধ শব্দ আর দ্বিতীয় ভাগ হচ্ছে প্রত্যয়যুক্ত শব্দ। সমাসবদ্ধ শব্দের মধ্যে একটা উদাহরণ আমরা দেখি, রাজবাড়ি। দুটো অর্থ, রাজ এবং বাড়ি, অর্থযুক্ত শব্দ আমরা পাচ্ছি। রজত শুভ্র, দুটি পাচ্ছি। সাদা কালো, হাটে বাজারে, সিংহাসন, এই সবগুলোর মধ্যেই এগুলো সবই সমাসবদ্ধ পদ বা সমাসবদ্ধ শব্দ, এবং এর মধ্যে একে ভাঙলে আমরা দুটো বা তার বেশিও অনেক ক্ষেত্রে, কিন্তু এক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে দুটি অর্থযুক্ত শব্দ আমরা পাচ্ছি। প্রত্যয়যুক্ত শব্দ বা প্রত্যয়ান্ত, যশস্বী, কর্তব্য, জ্বলন্ত, দায়িত্ব। কর্তব্য ক্রিযুক্ত তব্য, জ্বলন্ত জলযুক্ত অন্ত। এই রকম আমরা প্রত্যয় বিশ্লেষণ করলে দুটি অর্থপূর্ণ অংশ আমরা পাব। তাহলে সাধিত শব্দকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, সমাসবদ্ধ শব্দ এবং প্রত্যয়যুক্ত শব্দ। শব্দের গঠনমূলক শ্রেণীবিভাগের এই দুটিই ভাগ, একটি হলো মৌলিক শব্দ আর একটি সাধিত শব্দ। সাধিত শব্দের আবার দুটো ভাগ, সমাসবদ্ধ শব্দ এবং প্রত্যয়যুক্ত শব্দ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে শব্দের অর্থমূলক শ্রেণীবিভাগ।
গঠনের উপর নির্ভর করে শব্দকে যেমন ভাগ করা যায়, তেমনি শব্দের অর্থের উপর নির্ভর করে শব্দকে শ্রেণীবিভাগ করা হয়। শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থের থেকে অনেক ক্ষেত্রেই আলাদা হয়ে যায়। ব্যুৎপত্তিগত অর্থ মানে তার উৎপত্তিগত, মানে প্রত্যয় বিশ্লেষণগত বা প্রত্যয়গত যে অর্থ, সেটা থেকে তার প্রচলিত অর্থ, যে অর্থে সেটি প্রচলিত শব্দটি, সেটি অনেক সময় আলাদা হয়ে যায়। কোনো শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ, ব্যুৎপত্তিগত মানে হচ্ছে তার উৎসগত অর্থ মধ্যে পার্থক্য ঘটছে কিনা, আর ঘটলেও তা যেভাবে ঘটেছে সেই বিচারে শব্দকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়। এগুলি হলো: 1. যৌগিক শব্দ, যেমন যেসব শব্দের ব্যুৎপত্তিগত ও প্রচলিত অর্থ একই তাদের যৌগিক শব্দ বলে। যেমন মালগাড়ি, বৃক্ষ শাখা, রাখাল, এগুলোর ব্যুৎপত্তিগত অর্থ মানে যে উৎসগত অর্থ এবং প্রচলিত অর্থ একই, একে আমরা বলছি যৌগিক শব্দ। দ্বিতীয় ভাগ হচ্ছে রূঢ়ি বা রূঢ় শব্দ, যে শব্দের ব্যুৎপত্তিগত ও প্রচলিত অর্থের মধ্যে কোনো সম্পর্ক নেই অথবা থাকলেও তা খুব স্পষ্ট নয়, তাকে আমরা বলছি রূঢ়ি বা রূঢ়। যেমন দেখি মণ্ডপ, এই শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে যে মণ্ড পান করে, আর প্রচলিত অর্থ আমরা প্রত্যেকেই জানি প্যান্ডেল, বা যেখানে কোনো ছাউনি দেয়া অংশ, যেখানে দেবালয় বা দেবার্চনা করা হয়, সেই রকম একটি স্থান। তাহলে এর ব্যুৎপত্তিগত অর্থ এবং এর প্রচলিত অর্থের মধ্যে কোনো মিল নেই। আরেকটি উদাহরণ দেখি, হরিণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ যে হরণ করে, কিন্তু প্রচলিত অর্থে এর মাধ্যম একটি পশুকে বোঝানো হয় এর মাধ্যমে। তাহলে এর ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ এক নয়। সেরকমই মহাজন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো মহান যে জন, অর্থাৎ মহৎ ব্যক্তি, কিন্তু প্রচলিত অর্থ হলো ঋণদাতা, অর্থাৎ যে ব্যক্তি মূলধন যোগান দেন। তাহলে এর প্রচলিত অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ এক নয়। এরপর আমরা জানব যোগরূঢ় শব্দ। যদি কোনো সাধিত শব্দের একাধিক ব্যুৎপত্তিগত অর্থ থাকে এবং সেই অর্থগুলির মধ্যে কেবল একটি প্রচলিত অর্থ হিসেবে ব্যবহৃত হয়, তবে ওই শব্দটিকে বলা হয় যোগরূঢ় শব্দ। যেমন পঙ্কজ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো পাকে যা জন্মায় তাই, কিন্তু পঙ্কজ শব্দের প্রচলিত অর্থ হলো পদ্ম। সুতরাং পঙ্কজ একটি যোগরূঢ় শব্দ। পাকে তো অনেক কিছুই জন্মায়, কিন্তু তার মধ্যে পদ্মও একটি। তাহলে ব্যুৎপত্তিগত অনেক অর্থের মধ্যে একটি মাত্র অর্থ এক্ষেত্রে প্রাধান্য পেল, তাই একে আমরা বলবো যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দের আরও একটি উদাহরণ হলো আদিত্য। এর ব্যুৎপত্তিগত অর্থ হলো অদিতির পুত্র বা সকল দেবতা, কিন্তু এর প্রচলিত অর্থ হলো সূর্য। তাহলে আমরা অর্থগত দিক থেকে শব্দের 3টি ভাগ পেলাম। একটি হচ্ছে যৌগিক শব্দ, যার ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই। দ্বিতীয়টি হলো রূঢ়ি বা রূঢ় শব্দ, যার প্রচলিত অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থের মধ্যে কোনো মিল নেই। এবং তৃতীয় যোগরূঢ় শব্দ, যার একাধিক ব্যুৎপত্তিগত অর্থের মধ্যে কেবলমাত্র একটি প্রচলিত অর্থ হিসেবে ব্যবহৃত হয়। এবার আমরা জেনে নেব যে শব্দ কখন পদে রূপান্তরিত হয়। শব্দের সঙ্গে যখন বিভক্তি যোগ হয় তখনই সেটি পদে রূপান্তরিত হয়, বাক্যে ব্যবহৃত হওয়ার যোগ্যতা লাভ করে। তাহলে পদ হচ্ছে বিভক্তিযুক্ত শব্দ, হচ্ছে পদ। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি শব্দের সঙ্গে কোনো বিভক্তি যুক্ত অবস্থায় নেই, সেক্ষেত্রেও কিন্তু শূন্য বিভক্তি যুক্ত অবস্থায় থাকে। এরপর আমরা জেনে নেব শব্দ ও পদের মধ্যে পার্থক্য। অর্থবোধক ধ্বনি ও ধ্বনিগুচ্ছ হলো শব্দ, আর বিভক্তিযুক্ত শব্দ হলো পদ। প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য, শব্দ বাক্যে ব্যবহৃত হয় না, কিন্তু পদ বাক্যে ব্যবহৃত হয়। তৃতীয় হচ্ছে, কোনো শব্দে একাধিক অর্থ থাকতে পারে, কিন্তু বাক্যে ব্যবহৃত পদের একটি অর্থ থাকে। বাংলায় পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া।
এই তিনটি ভাগ আমাদের পার্থক্য আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে শব্দ কাকে বলে, পদ কাকে বলে, শব্দ পদের মধ্যে পার্থক্য, শব্দের গঠনগত এবং অর্থগত শ্রেণীবিভাগ, তাদের সংজ্ঞা এবং উদাহরণ আমরা একটু ভালো করে মনে রাখব। এবার আমরা বিশেষ্য পদ সম্পর্কে আলোচনা করব। অনেক ছোটবেলা থেকেই তোমরা বিশেষ্য পদ সম্পর্কে জেনেছ। বিশেষ্য পদ আর কিছুই না, যেটা কোনো কিছুর নাম বোঝায়। বাক্যে ব্যবহৃত যে পদ কোনো ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, গুণ, ধর্ম, অবস্থান, কাজ, সমষ্টি ইত্যাদির নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। এই পদের দ্বারা কারো সম্বন্ধে বা কোনো কিছু সম্বন্ধে বিশেষ করে বলা হয় বলেই এটি বিশেষ্য পদ। নামবাচক শব্দ বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হলে তাকে বিশেষ্য পদ বলে। যেটাকে আমরা ইংরেজিতে নাউন বলি, সেটি বাংলায় হচ্ছে বিশেষ্য পদ। এই বিশেষ্য পদের 9টি ভাগ আমরা পাই। সংজ্ঞাবাচক বিশেষ্য, শ্রেণীবাচক বিশেষ্য বা জাতিবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, সংখ্যাবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, অবস্থাবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য ও ক্রিয়াবাচক বিশেষ্য। তাহলে আমরা এই 9টি ভাগ সম্পর্কে জানবো আজকে, এবং প্রত্যেকটি কাকে বলে এবং উদাহরণ সেটিও আমাদের পড়তে হবে। প্রথমেই যদি আমরা দেখি সংজ্ঞাবাচক বিশেষ্য। সংজ্ঞা আমরা ডেফিনিশন হিসেবে ব্যবহার করি, কিন্তু এটি হচ্ছে নির্দিষ্ট কোনো বই, ব্যক্তি, কোনো জায়গা, দেশ, প্রতিষ্ঠান, নদী ইত্যাদির নাম যে বিশেষ্য পদ দ্বারা বোঝায় তাকেই আমরা বলছি সংজ্ঞাবাচক বিশেষ্য। এটা আমাদের মনে রাখতে হবে। যেভাবে আমরা বিশেষ্য পদকে চিনি সেই সাধারণ ভাগটিকেই আমরা সংজ্ঞাবাচক বিশেষ্য এই নামে চিহ্নিত করছি। তাহলে সংজ্ঞাবাচক বিশেষ্য পদ কাকে বলে? যে বিশেষ্য পদ দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বই, জায়গা, দেশ, প্রতিষ্ঠান, নদী, পর্বত, সমুদ্র ইত্যাদির নাম বোঝায় তাদেরকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলা হয়। যেমন সুকুমার রায় হযবরল গ্রন্থটি রচনা করেন। সুকুমার রায় একজন ব্যক্তির নাম, হযবরল একটি গ্রন্থের নাম, তাহলে দুটোই সংজ্ঞাবাচক বিশেষ্য। আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী, পৃথিবী একটি গ্রহের নাম, তাহলে এটিও সংজ্ঞাবাচক বিশেষ্য। আমরা বাঙালি বাস করি সেই তীর্থ বরদ বঙ্গে, বঙ্গ একটি দেশের নাম, তাই এটিও একটি সংজ্ঞাবাচক বিশেষ্য। এবার আমরা জানব শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য। শ্রেণী এবং জাতির মধ্যে একটু তফাৎ আছে। যেমন জাতি আমরা বুঝতে সুবিধা হয়, শ্রেণীও কিন্তু তাই, আমরা ইংরেজিতে যাকে বলি স্পিসিস সেই অর্থে। যেমন দেখো, চলছে দূরে গরু বাছুর, এদেরকে তো আর আমরা জাতি বলতে পারি না, এটি একটি শ্রেণী, পশু শ্রেণী, তাই এটি শ্রেণীবাচক, এই জন্যই শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য বলি। তবে এক্ষেত্রে যদি কেউ লিখতে গিয়ে জাতিবাচক বিশেষ্য লেখে তাহলে সেটি ভুল নয়। তাহলে আগে আমরা জেনে নিই শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য কাকে বলে। যে বিশেষ্য পদের দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী বা বিষয়ের সমগ্র জাতি বা শ্রেণীকে বোঝানো হয়ে থাকে তাকে শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্য বলা হয়ে থাকে। যেমন সবার উপরে মানুষ সত্য, এসো হে আর্য, এসো অনার্য, চলছে দূরে গরু বাছুর। প্রথমটির ক্ষেত্রে মানুষ, দ্বিতীয়টির ক্ষেত্রে আর্য অনার্য এবং তৃতীয়টির ক্ষেত্রে গরু বাছুর, এগুলি সবই শ্রেণীবাচক বা জাতিবাচক বিশেষ্যের উদাহরণ। এবার আমরা পড়ব বস্তুবাচক বিশেষ্য কাকে বলে। যে বিশেষ্য পদ দ্বারা সাধারণভাবে কোনো জিনিসের নাম বোঝানো হয় তাকে বস্তুবাচক বিশেষ্য বলে। এটা বোঝাটা আমাদের পক্ষে সহজ। পিঁপড়েরা চিনির সন্ধানে ঘুরে চলেছে, চিনি একটি বস্তু বা দ্রব্যের নাম, তাই এটি বস্তুবাচক বিশেষ্য। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, মাটি। কুলুঙ্গিতে 3 জোড়া রেখেছি সন্দেশ, সন্দেশ। খবরের কাগজ মার্কা, আচ্ছা গোলমেলে ভূত এটা, কাগজ। সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া, সোনা।
যে খায় চিনি তাকে যোগান চিন্তামণি, চিনি, এগুলি সবই বস্তুবাচক বিশেষ্যের উদাহরণ, কারণ এগুলো কোনো না কোনো জিনিসের নাম। এবার আমরা জানব সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য মানে একসাথে অনেক যেটাকে বোঝানো হয়, কালেকটিভলি যেটা কিছু বোঝানো হয় সেটাকেই আমরা বলছি সমষ্টিবাচক বিশেষ্য। যে বিশেষ্য পদ দ্বারা কোনো জাতিবাচক বিশেষ্যের সমষ্টিকে বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলা হয়। সাধারণত শ্রেণী, দল, ঝাঁক, সমিতি, জনতা, বহর ইত্যাদি শব্দ ব্যবহার করে একাধিক বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝানো হয়ে থাকে। যেমন বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে, জনতা। উজ্জ্বল এক ঝাঁক পায়রা, ঝাঁক। অদূরে সুবিশাল পর্বতশ্রেণী, পর্বতশ্রেণী। তাদের নৌকা বহর হইতে দূরে পড়িয়াছিল, বহর। সমিতির অধিবেশন আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, সমিতির। এক পাল হরিণ নদীতে জল খাচ্ছে, পাল। তাহলে এগুলো সবই একটি সমষ্টিকে বোঝাচ্ছে, একাধিক বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝাচ্ছে, তাই একে আমরা সমষ্টিবাচক বিশেষ্য বলছি। এবার সংখ্যাবাচক বিশেষ্য। কোনো সংখ্যা বা সংখ্যাবাচক শব্দ বিশেষ্য রূপে ব্যবহৃত হলে তাকে সংখ্যাবাচক বিশেষ্য বলা হয়। 52 বছর বয়সে ফিল্মে অভিনয় করার প্রস্তাবটা আসতে পারে, এটা অনুমান করা কঠিন। বই কি? 52। নিশিকান্ত ঘোষমশাই নেপাল ভট্টাচার্য লেনে পটলবাবুর 3খানা বাড়ি পরেই থাকেন, 3খানা। তারপরে 10টা বছর কি না করেছেন পটলবাবু, 10টা। তাহলে 52, 3খানা, 10টা সবই কোনো না কোনো সংখ্যাকে বোঝাচ্ছে, তাই এটি সংখ্যাবাচক বিশেষ্য। এর পরের ভাগ হচ্ছে গুণবাচক বিশেষ্য। যে বিশেষ্য পদ প্রাণী বা বস্তুর দোষ, গুণ, ধর্ম, প্রকৃতি ইত্যাদি বোঝায় তাকে গুণবাচক বিশেষ্য বলা হয়। যেমন এগুলো সবই মানসিক ব্যাপার। যেমন দয়া একটি মহৎ গুণ, সততাই আমাদের একমাত্র মূলধন, ক্ষমা যেথা ক্ষীণ, দুর্বলতা হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে। ছেলেটির সাহস দেখে অবাক হতে হয়, সাহস। হিংসায় উন্মত্ত পৃথ্বী, হিংসায়। তাহলে দয়া, সততা, ক্ষমা, সাহস, হিংসা এগুলো সবই কোনো বস্তুর দোষ, গুণ, ধর্ম, প্রকৃতি বোঝায়, তাই এটি গুণবাচক বিশেষ্য। 7 নম্বর যে ভাগ সেটি হচ্ছে অবস্থাবাচক বিশেষ্য। যে বিশেষ্যের দ্বারা প্রাণী বা বস্তুর অবস্থা বোঝানো হয়ে থাকে তাকে অবস্থাবাচক বিশেষ্য বলা হয়। যেমন হে দারিদ্র তুমি মোরে করেছ মহান। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, আছে দুঃখ আছে মৃত্যু, চাই বল চাই স্বাস্থ্য আনন্দ উজ্জ্বল পরমায়ু। দারিদ্র, স্বাধীনতা, দুঃখ, স্বাস্থ্য এগুলি প্রাণী বা বস্তুর বিশেষ অবস্থাকে বোঝায় বা অবস্থাকে বোঝায়, তাকেই আমরা বলছি অবস্থাবাচক বিশেষ্য। বোঝা গেল? আচ্ছা, এবার যে ভাগটা করব সেটি হচ্ছে ভাববাচক বিশেষ্য। যে বিশেষ্য পদ প্রাণীর মনে কোনো বিশেষ ভাব বা অবস্থাকে বোঝায়, মনের ভাবকে বোঝায়, তাকে আমরা বলছি ভাববাচক বিশেষ্য। আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচে রে, উল্লাস। বেদনা কি ভাষায় রে, মর্মরে মর্মে মর্মরে গুঞ্জরি বাজে, বেদনা। আনন্দ রয়েছে জাগি ভুবনে তোমার, আনন্দ। আশার স্বপনের সমাধি, সমাধি। এটা না, এটা ভুল আছে, এটা আশা হবে, ঠিক আছে? তাহলে উল্লাস, বেদনা, আনন্দ, আশা এগুলো সবই ভাববাচক বিশেষ্য। প্রাণীর বা ব্যক্তির মনের বিশেষ ভাবকে এখানে বোঝানো হচ্ছে, তাই এটি ভাববাচক বিশেষ্যের উদাহরণ। এবার আমরা করব বিশেষ্য পদের সর্বশেষ ভাগ ক্রিয়াবাচক বিশেষ্য। যে বিশেষ্য পদের দ্বারা কোনো কাজের নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য পদ বলা হয়। যেমন ভজন, পূজন, সাধন, আরাধনা সমস্ত থাক পড়ে, এগুলো সবই কোনো না কোনো কাজের নাম। লেখাপড়া শেখাই সে রাস্তা, লেখাপড়া। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, দোলানো। শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, যাওয়া আসা, এগুলো সবই কোনো না কোনো ক্রিয়ার কথা বোঝাচ্ছে।
সবাই এখন ইঁদুর দৌড়ে নাম লিখিয়েছে। দৌড়ে যাওয়া আসা এই সংসারে চিরকালের নিয়ম। তাহলে আমরা কি দেখছি না, বিশেষ্য এই বিশেষ্য পদের দ্বারা কোনো কাজ করাকে, ক্রিয়াকে বোঝানো হচ্ছে। সেই বিশেষ্য পদের দ্বারা কোনো কাজের নাম বোঝায়, তাকে আমরা বলছি ক্রিয়াবাচক বিশেষ্য। তাহলে আজকে আমরা শব্দ ও পদ এর প্রথম পর্যায়ের আলোচনায় প্রথম থেকে বিশেষ্য পদ পর্যন্ত আলোচনা করলাম। এর পরের অংশ আমরা আবার পরবর্তী পর্যায়ের আলোচনা অংশে বুঝব।